দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। আপনারা জানেন যে রাত পেরোলে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ষষ্ঠবারের মতো দেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারও বেশ কয়েকবারের মতো এবারও কয়েক ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, যার প্রথম ধাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। পরিচয় করে দিতে তাদের সঙ্গে শুরুতেই আছেন মোহাম্মদ শাহনেওয়াজ, সাবেক নির্বাচন কমিশনার, আমার ডান পাশে আছেন। তার পাশে আছেন ডক্টর আব্দুল আলিম, নির্বাচন পর্যবেক্ষক। একই সঙ্গে জুমে আমাদের সঙ্গে যুক্ত হবেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। শুরু করতে চাই মোহাম্মদ শাহনেওয়াজ আপনাকে দিয়ে। মোহাম্মদ শাহনেওয়াজ, এবার তো বিগত কয়েকবারের তুলনায় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করছে নির্বাচন কমিশন। এবারের প্রস্তুতি, একই সঙ্গে নির্বাচনের পরিবেশ সব মিলে একটু পর্যবেক্ষণ জানতে চাই, কেমন হতে যাচ্ছে? আসলে ধাপে ধাপে আগে যে নির্বাচনগুলো হয়েছিল উপজেলা পর্যায়ে, সেগুলো ধাপে ধাপে হয়েছিল এবং মানে 2014 সালের কথা আমি যেখানে চাইছিলাম, প্রথম দিকে ভালো হয়েছিল। প্রথম ধাপটা ভালো হওয়ার পরে যেন আরো আক্রোশ বেড়ে গিয়েছিল দলগুলোর মধ্যে, তারা আরো কিছু হানাহানি করেছে। এইবার এই কারণে আমার মনে হয় নির্বাচন কমিশন আগে যে তাদের বিভিন্ন পর্যালোচনা করে ঠিক করে এবার প্রথম থেকে খুব শক্ত ভূমিকা নিচ্ছে। প্রথম ধাপে আগামীকালকে হচ্ছে অনুষ্ঠিত, 140টা সম্ভবত, সরি। তবে এখন থেকে মানে যা নির্বাচন কমিশন খুব শক্তভাবে কথা বলছে এবং বলছে যে আগের থেকেই তারা ব্যবস্থা নেবে যদি কোনো রকম অসুবিধা থাকে। নির্বাচন সেই কর্মকর্তাই হোক আর নির্বাচনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারী হোক, সেই তার প্রেক্ষিতে দেখা গেছে যে কেসও হয়েছে এক জায়গায়, 5জনকে অ্যারেস্টও করেছে নির্বাচন কর্মকর্তা যারা প্রেজেন্ট হিসাবে আছে। আমি বলবো যে গড়ে যদিও একটা বড় দল নেই, একটা আমাদের দেশের বিএনপি এবং আওয়ামী লীগের একটা দল না থাকলে কিন্তু নির্বাচনের অঙ্গহানি ঘটে এবং তাই হয়েছে। এটা যাই বলুক না কেন, ইয়ের মতো একটা বড় দল, বিশেষ করে বিএনপির মতো দল আসছে না এবং তারা না আসার জন্য অন্য কেউ বলছে, সেই কারণে একটা বিরাট অংশ তো আসছেই না, আর কিছুটা ম্লান হয়ে যাচ্ছে নির্বাচনের যে আমেজ। তো তারপরে আমি বলবো যে যেহেতু সরকার যারা আছে, অর্থাৎ আওয়ামী লীগ একটা বুদ্ধির পরিচয় দিয়েছে যে কোনো দেয়নি, প্রতীক না দেওয়াতে এবং তাদের নিজস্ব কোনো চিহ্নিত আওয়ামী লীগের প্রার্থী না দেওয়াতে আওয়ামী লীগে যারা আছে, ইভেন দেখা গেছে যে অন্যান্য দলে বিএনপিরও কিছু, যেহেতু 200-র উপরে প্রায় বহিষ্কৃত হয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। সব মিলিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা আমেজ তৈরি হয়েছে। তবে দুই পক্ষ থাকলে যে আমেজটুকু থাকতো সেটা তো না, এটা স্বীকার করা নাই। তারপর স্থানীয় সরকারের পর্যায়ে যে নির্বাচনগুলো, ওগুলোতে কিন্তু মানুষের উৎসাহ থাকে, কারণ স্থানীয়ভাবে হয়তো সবাইকে চিনে এবং সেইভাবে তারা নির্বাচন। যে আওয়ামী লীগের মধ্যে যারা প্রার্থী আছেন তাদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে মাঝখান দিয়ে, সব মিলিয়ে অন্যান্য দল তো আছে। অনেক ধন্যবাদ। আব্দুল আলিম, এই নির্বাচনকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটাও কি জাতীয় নির্বাচনের মতো প্রধানত এক দলের প্রার্থীদের মধ্যে নির্বাচন বলে মনে হয় কিনা? আজকে প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন, তিনি বলেছেন যে কোন দল নির্বাচনে আসলো না আসলো, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো কি না হলো, সেটি নির্বাচন কমিশনের বিষয় নয়। ধন্যবাদ। আমরা যে জানুয়ারির থেকে যে নির্বাচনটা দেখছি, অর্থাৎ এই বছরের যে 7 জানুয়ারি নির্বাচন, একটা নতুন ডাইমেনশন। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা নির্বাচনের অন্য একটা দিকে চলে যাচ্ছি। এই অর্থে আমি যদি 2014 সালের সঙ্গে তুলনা করি, 14 সালে কিন্তু অনেকগুলো আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন ছিল। ওখান থেকে আমার কাছে মনে হয় আমাদের একটা লার্নিং হয়েছে যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করব না, যেহেতু বিদেশিরা নানা রকম প্রশ্ন তুলে। এই জন্য আমরা একটা নতুন স্ট্র্যাটেজিতে গেলাম এবং 7 জানুয়ারি নির্বাচনে কি ছিল, দলীয় প্রার্থীর সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীও ছিল। আর এখন আমরা আর একটা ইউনিক অবস্থায় গেলাম যেখানে দলীয় প্রার্থী নাই, এবং আপনি যদি দলগতভাবে চিন্তা করেন, মাত্র 4টা দলে পর্যন্ত দলীয় ব্যানারে অংশ নিচ্ছে, আর সবই স্বতন্ত্র দলীয় লোক বাট স্বতন্ত্র প্রার্থী। সো একটা ইউনিক একটা অবস্থা দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে আমাদের যে আইনটা, যেটা 2015 সালের আগে কি ছিল, সবই আপনার ওই দলীয় ব্যানারের বাইরে নির্বাচনটা ছিল। আমরা অনেকটা আগের অবস্থায়, যদি আইনটা চেঞ্জ করিনি, কিন্তু আমরা আগের অবস্থায় মোটামুটি ফিরে আসছি। এইভাবে নির্বাচন করার সুযোগ আছে? হ্যাঁ, নির্বাচন আইনগতভাবে তো এটা বাধা নাই, তাই না? আইনগতভাবে বাধা নাই। কোনো একটা দল যদি প্রার্থী না দেয়, তখন তো আর এটা নিয়ে কেউ কোর্টে চ্যালেঞ্জ করতে পারবে না, এটা করার সুযোগ নেই। এখন জিনিস হচ্ছে যে অংশগ্রহণমূলক।
ইন এ সেন্স এটা অংশগ্রহণমূলক, কারণ এখানে কিন্তু আমরা বোধহয় 8টা উপজেলায় 8জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন বা হবেন, সব মিলে বোধহয় 28 জন, সম্ভবত 10 জন ভাইস চেয়ারম্যান নারী এবং 10 জন এরকমই এমনি, মোট 28 জন। এর বাইরে সবগুলোতেই এক ধরনের কোট কম্পিটিশন হচ্ছে। বাট মানে ওই যে শাহনাজ সাহেব যেটা বললেন যে অংশগ্রহণ, প্রকৃত অংশগ্রহণ মানে পলিটিক্যাল যে কম্পিটিশন, সেই জিনিসটা কিন্তু অভাব আছে, যেটা কিন্তু ম্লান, যে শব্দটার সঙ্গে ম্লান, এটা কিন্তু আসলে আছে। কারণ আমাদের দেশে যে স্থানীয় নির্বাচন সেগুলো খুব উৎসবমুখর হয়, যেগুলো খুব গ্রহণযোগ্য। হ্যাঁ, এবং আপনি দেখেন যে 2014 সালে নির্বাচনে আপনার টার্ন আউট আমার কাছে মনে পড়ে 70%-এর মতো ছিল 2009 সালে। 2009, তারপরে 2014 সালে এটা আসলো বোধহয় 60% একটু বেশি, 2019 সালে আবার একটু কমে গেল। যদি এইভাবে আস্তে আস্তে কমতে থাকে তখন কিন্তু একটু একটা ভীতির কারণ। যদি আসলে এই যে এখন যদিও একই দলের প্রার্থী আছে, যদি প্রকৃত কম্পিটিশন হয়, মানুষ যদি এইভাবে বুঝতে পারে যে না আমার নির্বাচনে যাওয়া, ভোটটা দেওয়া উচিত, যেহেতু আমার দলের প্রার্থী আছে, একের অধিক প্রার্থী আছে, তাহলে হয়তো টার্নআউটটা বাড়তে পারে। এবং ইলেকশন কমিশনও কিন্তু কিছুটা কোনো কোনো জায়গায় বেশ একটা শক্ত ভূমিকা নিয়েছে। একজন প্রার্থীতাও দেখলাম বাতিল করেছে জামালপুরের সরিষাবাড়িতে। হ্যাঁ, 5 জন অ্যারেস্টের কথা বলেছেন, এগুলো শক্ত। এবং একজন মানে বর্তমান চেয়ারম্যান যিনি নির্বাচন করছেন তিনি প্রায় 23 লাখ টাকা সহ আটক হচ্ছেন মুসলিকা দিয়ে। এবং আরো দেখলাম ওনার যে কিছু স্টেটমেন্ট দিয়েছেন যে প্রয়োজন বোধে ভোট বাতিল করবেন, প্রিজাইডিং অফিসারকে উইথড্র করবেন, এরকম কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এবং আপনার তুলনামূলকভাবে এই বছরের নির্বাচনে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অনেক বেশি সংখ্যা নিয়োগ করা হচ্ছে। সো সব কিছু আমার কাছে মিলিয়ে মনে হচ্ছে এখন আমাদেরকে আসলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কি হয়। জি, অনেক ধন্যবাদ। আসবো একটু আমরা আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন প্রণব শাহ, সম্পাদক ডিবিসি নিউজ। প্রণব শাহ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম। আজকে প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন, তিনি বলেছেন যে মানে কারা নির্বাচনে আসলো না আসলো সেটি বিবেচ্য বিষয় নয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো কি না হলো সেটিও বিবেচ্য বিষয় নয়। গতকালকে টিআইবি উপজেলা নির্বাচন নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা বলছে যে সম্পদ অর্জনে এমপিদের চেয়ে উপজেলা চেয়ারম্যানরা অনেক এগিয়ে, এবং সেখানে উদাহরণ দেওয়া হয়েছে এরকম 18,000 গুণ পর্যন্ত একজন মহিলা ভাইস চেয়ারম্যানের সম্পদ বেড়েছে গত 10 বছরে। সব মিলিয়ে একটু উপজেলা নির্বাচনের বাস্তবতা এবং এই সম্পদ অর্জনের বাস্তবতা একটু আপনার চোখে। ধন্যবাদ আপনাকে। উপজেলা নির্বাচনের বাস্তবতা যদি বলেন, আমি মনে করি যে যেটা আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, প্রতিদ্বন্দ্বিতামূলক হলো কিনা, অংশগ্রহণমূলক এরকম ব্যবস্থা, তারা কি বিবেচ্য আমাদের উপজেলা নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সেটা আমাদের কি বিবেচনা থাকে? শুধু আনুষ্ঠানিকভাবে একটা উপজেলা নির্বাচন করে ফেললাম, হয়ে গেল? তাহলে এই নির্বাচনে যদি বেশিরভাগ রাজনৈতিক দল অংশগ্রহণ যে করলো না, এবং যেই বড় দল, ক্ষমতাসীন দল অংশগ্রহণ করলো, কিন্তু তারা কৌশল হিসেবে প্রতীক দিতে পারলো না নির্বাচনকে, নির্বাচন কমিশনের সুরে মিলিয়ে তারা তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক, তথাকথিত অংশগ্রহণমূলক করতে গিয়ে তারা যে প্রার্থী কোন জাতীয় প্রতীক দিল না, যে জাতীয় প্রতীকে দেওয়ার জন্য অনেক আলোপ আলোচনার পরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় প্রতীকের বিধানটি আনা হয়েছিল। এটি যে 2 বছরের মধ্যে 2টা নির্বাচনের পরে যেটা থাকলো না, এখন আওয়ামী লীগের মতন বড় দলও নির্বাচনে প্রতীক দিল না, কারণ তাদের অংশগ্রহণ করানোর জন্য বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী দরকার। এটি করতে গিয়ে আবার দেখেন যে এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন নিয়ে একটি বিতর্ক উঠলো, একটা ধোঁয়াশা সৃষ্টি হলো। ফলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেমনটা আশা করা যায় তেমনটা হলো বলে আমি মনে করি। এখন দেখেন, নির্বাচন হবে, 8টি উপজেলায় বিনা পর্যায়ে নির্বাচিত হয়ে গেছে, সেটাও বড় ব্যাপার, কিন্তু আদৌ কি মানুষের মধ্যে খুব বেশি উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি? সেটা কিন্তু খুব কম দেখছি। এবং আরো একটি বড় ব্যাপার, এইরকম ভোটের মাধ্যমে যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যে উপজেলা পরিষদ গঠিত হবে, স্থানীয় সরকারের উন্নয়ন বলেন, স্থানীয়ভাবে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে উপজেলা পরিষদ একটি পরিষদ হিসাবে, যেখানে উপজেলা চেয়ারম্যান থাকে, যেখানে 2 জন ভাইস চেয়ারম্যান, একজন নারী এবং একজন পুরুষ ভাইস চেয়ারম্যান থাকে, সেই 3 জন মিলে যে উপজেলা পরিষদ, তারা স্থানীয়ভাবে জনগণের, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলো কিনা, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে প্রশ্নটা উঠবে। জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা এইচ.এম. এরশাদ, যার বিরুদ্ধে উপজেলা ইলেকশন করার জন্য আমরা আন্দোলনও করেছি, সেই পার্টিরও যথেষ্ট সংখ্যক প্রার্থী এখানে নাই। সেই পার্টিরও তেমন কোনো অংশগ্রহণ আমরা পাচ্ছি না। আমাদের আব্দুল সাহেব বলেছেন যে 4টি দল অংশগ্রহণ করেছে,
জাতীয় পার্টি ছাড়া আর 3টি পার্টির নাম আমি এখন ভুলে যাচ্ছি, আমাকে নোট দেখে বলতে হবে। আমার ধারণা উনিও চট করে বলতে পারবেন না যে কোন আরো 3টি দল রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং তাদের প্রতীক কি এই নির্বাচনে। ফলে একটি আনুষ্ঠানিকতা আমরা পালন করছি, এটা ঠিক। যদি এইভাবে জাতীয় নির্বাচনের পাশাপাশি আমাদের স্থানীয় নির্বাচনগুলো তার আকর্ষণ এবং তার গুরুত্ব হয়, তাহলে স্থানীয়ভাবে যে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য আমাদের যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভাগুলো এবং তারপর ইউনিয়ন পরিষদ, তার সবগুলো কিন্তু গুরুত্ব হবে। সেক্ষেত্রে আমাদের উন্নয়ন বলেন, জনকল্যাণে সরকারের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে যে টায়ার আমরা করেছি, সেই টায়ারগুলো যদি কার্যকর না থাকে, তাহলে জনগণের উন্নয়নের এবং জনকল্যাণের যে সমস্ত কাজ হবে সেটা জবাবদিহি থাকবে না। জবাবদিহি না থাকলে দুর্নীতি হবে। দুর্নীতি হলে আমার কাঙ্ক্ষিত উন্নয়নই বলি, কাঙ্ক্ষিত গণতন্ত্রই বলি, সেটারও সুফল আমি জনগণ পাবো না। একটা বিষয় জানতে চাই প্রণব সাহা, নাগরিক হিসেবে আমি এই নির্বাচন নিয়ে খুব বেশি আশাবাদী না। একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার প্রধান নির্বাচন কমিশনার আজকে বলেছেন যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে থাকাতে কোন রকম বেকায়দায় নির্বাচন কমিশন নেই। আপনারও কি তাই মনে হয়? যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করছিল স্বজনদের বিষয়টার অন্য বিতর্ক, ইলেকশন কমিশন কি মনে করলো তাতে কিছু যায় আসে না, কিন্তু যে স্বজনের কথাটা উঠেছে, এখন স্বজনের নতুন ব্যাখ্যা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, আমাদের পুরাতন নেতা, প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা মানুষ, আমাদের সকলের ঘনিষ্ঠ, তিনি যেরকম সংজ্ঞার মতন একটি দিয়েছিলেন এবং যে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে কামান দাগিয়েছিলেন, আমরা দেখলাম দল কিন্তু সেই লাইনে হাঁটলো না। এখন স্বজনের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে স্বয়ং সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন যে স্বজন বলতে আমরা একদম সন্তান, সন্ততি এবং স্ত্রী বা স্বামী, এটাকে বোঝাবো, তার বাইরে স্বজন হবে না। আবার উনি এও বলেছেন যে দলের অন্যান্যদেরকে সুযোগ দিতে হবে, শুধু এমপিরাই যদি তাদের আত্মীয় স্বজনকে দেয় সেটাও ঠিক হবে না। ফলে ওইটাও কিন্তু থিতিয়ে গেল। আবার আজকে বলা হয়েছে যে একটি রিপোর্টে দেখছিলাম যে ওবায়দুল কাদের বলেছেন যে মানে স্বজনদের মধ্যে যারা ত্যাগী নেতা তারা নির্বাচন করতে পারবেন। এখন যিনি উপজেলা চেয়ারম্যান, শোনেন, জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মানিকগঞ্জে, তার যে আত্মীয় ওখানে নির্বাচন করেছেন, উনি বলেছেন গণমাধ্যমে, আমি আপনাদের মন্ত্রীর থেকে আগে থেকে জাতীয় মানে আওয়ামী লীগ করি, ফলে আমি তো আওয়ামী লীগার অনেকদিন আগে থেকে। ফলে ওনার ভাই আমি হলাম কিনা, উনি কবে মন্ত্রী হয়েছেন তার থেকে বড় ব্যাপার, আমি পুরনো আওয়ামী লীগার। ডক্টর আব্দুল রাজ্জাক কৃষি মন্ত্রী ছিলেন, ওয়ানমারির যে চেয়ারম্যান, ওনার ভাই দুজনেই। উনি বলছেন তো ওনার তো উপজেলা চেয়ারম্যানই ছিলেন এবং গতবার তিনি দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, দল তাকে মনোনয়ন দিয়েছে। এখন কেন উনি আত্মীয় হিসেবে তার বিবেচনা হবে? এটা যুক্তির কথা। আর আমি আত্মীয় হলাম কিন্তু আমি বহুদিন রাজনীতি করি, তাহলে আমি কি হতে পারবো না? আবার এটাও ঠিক যে আপনি এমপি হয়েছেন, এবার যদি শাহজাহান মান্নান বগুড়ার সারিয়াকান্দির এমপির কথা বলি, তার ছেলে এবং তার ভাই, তারা যদি দুইজন উপজেলা চেয়ারম্যান করে বা দল যখন স্বজনদের বিরুদ্ধে একটু রিজার্ভ আছে, তখন যদি শাহজাহান খান আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, তার ছেলে যদি ইলেকশন করে, যদি এমপি একরাম চৌধুরী নোয়াখালীতে তার ছেলে যদি এমপি ইলেকশন করে, যিনি বহুদিন আগে রাজনীতি করতেন না, তাহলে তো জিনিসটা গ্রহণযোগ্য হতে পারে না। ফলে এই সবকিছু মিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভিতরেও কিন্তু একটা রকম ওয়াসাই বলি আর বিব্রতকর অবস্থায় বলি আর সাংগঠনিক দুর্বলতাই বলি, সেটা কিন্তু প্রকট হয়ে উঠছে। আর বিএনপি বড় দল বাংলাদেশের, তারা বর্জন করছে, কিন্তু 70 জনকে তাদেরকে বহিষ্কার করতে হয়েছে। তার মানে 70 জন তাদের সিদ্ধান্ত বিরোধিতা করে নির্বাচনে প্রার্থী হয়েছে। 136 জন নির্বাচনের মাঠে আছে। এবং জাতীয় পার্টি, তারা কিন্তু জাতীয় পার্টি এই উপজেলা পদ্ধতির উদ্যোক্তাদের একটি দল, তারাও নাই এই মাঠে। তার মানে 3টি বড় রাজনৈতিক দল এই নির্বাচন নিয়ে বিব্রতকর অবস্থা আছে, বেকায়দায় আছে, বা যেটা জাতীয় প্রতীকের বিষয় ছিল ক্ষমতাসীন দল সেটাও করে নাই। নির্বাচনের প্রতি অনীহার মূল কারণ আপনার কাছে কি মনে হয়? এই নির্বাচন কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ। এই উপজেলা নির্বাচনের প্রতিও এরকম অনীহার কারণ কি বলে মনে হয়? এটা কি জাতীয় নির্বাচনের ফল নাকি অন্য কোনো কারণ দেখেন এখানে? জাতীয় পার্টিও একটা প্রধান বিরোধী দল হয়। আপাত দৃষ্টিতে বিএনপি বলবে যে আমাদের সাফল্য, আমরা গত নির্বাচনে অংশগ্রহণ করি নাই, ভোটটা টার্ন আউট হয়েছে 40%। এখন আমরা বিএনপি আমরা প্রার্থী দিচ্ছি না, যারা প্রার্থী হচ্ছে তাদেরকে বহিষ্কার করেছি, ফলে আওয়ামী লীগও সাহস পাচ্ছে না তাদের জাতীয় প্রতীক দেওয়ার জন্য। জাতীয় পার্টি তো একরকম হারিয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে।
ফলে একটি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এবং আমাদের যে বিবেচনা থেকে এই স্থানীয় সরকার নির্বাচনে আমরা জাতীয় প্রতীকের ব্যবহার শুরু করেছিলাম আইন করে, সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফলে সেটি সামগ্রিকভাবে গণতন্ত্রের জন্য বলেন, এবং আমি বারবার বলি স্থানীয় সরকারকে শক্তিশালী করে সাধারণ মানুষকে সেই স্থানীয় সরকার ব্যবস্থা থেকে উপকার দেওয়ার বিষয়ে আমাদের যথেষ্ট ঘাটতি হচ্ছে বলে আমি মনে করি। যদি এই উপজেলা নির্বাচনের টার্নআউট ভালো না হয় তাহলে কিন্তু আগামীতে এটার অবস্থা আরো খারাপ হবে। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহনেওয়াজ, শুনছিলেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটু বিষয় জানতে চাই যে সিসি আরেকটি কথা বলেছেন যে উপজেলা ভোট নিয়ম নয়, গণতন্ত্র রক্ষার জন্য। এটি কি আসলে মানে উপজেলা নির্বাচন ও গণতন্ত্র রক্ষার নির্বাচন বলে মনে হয়? উপজেলা নির্বাচন কি বলেছেন যে উপজেলার ভোট নিয়ম নয়, গণতন্ত্র রক্ষার জন্য। না, গণতন্ত্র এখন যেভাবে নির্বাচন হচ্ছে সেটি কি নিয়ম রক্ষার মতো নির্বাচন হচ্ছে বলেছেন? উনি ভালো বলতে পারেন, যেহেতু আমি শুনিনি উনি কিভাবে ব্যাখ্যা করেছেন। তবে সব নির্বাচনে, জাতীয় নির্বাচনই বলেন আর স্থানীয় সরকারের অধীন বিভিন্ন নির্বাচন, সবগুলোই গণতন্ত্রের অংশ। গণতান্ত্রিক বিধান অনুসারে, গণতান্ত্রিক নিয়ম অনুসারে তারা ইলেক্টেড হয়, তারা প্রার্থী হয়, কেউ পরাজিত হয়, কেউ জয়লাভ করে। এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া। কাজে কোনোটা ভাগ করে দেওয়া যাবে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া না আর এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এইভাবে ভাগ করা ঠিক হবে না। সবকিছুই, কারণ জনগণ কাউকে নির্বাচিত করে গণতান্ত্রিক পদ্ধতিতে, যারা বেশি, যে ক্যান্ডিডেট বেশি ভোট পাবে সেই হয়। কাজে এটা, এই কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতীয় নির্বাচন যেমন একটা গণতান্ত্রিক পদ্ধতি, একবার ইউনিয়ন, একবার লোয়েস্ট টিয়ার যেটা আছে সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে যেটা হলো দুটার মধ্যে ডিফারেন্স হলো, জাতীয় নির্বাচনে এমন প্রার্থীও দাঁড়ায় যাদের নাম শুনে নাই, কিন্তু এই নির্বাচনও এরকম, মানে যে বাস্তবতার মধ্যে নির্বাচন হচ্ছে, যতটা আগ্রহ দেখছেন এই নির্বাচনে দলগুলোর প্রার্থীদের যে বাস্তবতা দেখছেন, তাতে করে এই নির্বাচনে এত অনিহার মূল কারণ কি দেখেন? খুব যে যেখানে উপজেলা, মানে উপজেলা তাদের হাত ধরে এসেছে, উপজেলা না, জাতীয় পার্টির কথা বলছেন তো, তারাও কেন এই নির্বাচনে প্রার্থী? জাতীয় পার্টি আসলে এরশাদের পর থেকে, মানে ক্ষমতা হস্তান্তর পর থেকে আসলে এটা দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে এবং তারা নিজেরাই নিজেদের স্ট্যান্ডটা ঠিক রাখতে পারছে না। একে তো কয়েক ভাগ হয়ে গেছে, তার মধ্যে তারা বিভিন্ন দলের যে ক্ষমতাসীন, বিভিন্ন দলের চাপে পড়ে তারা কোন দিকে থাকবে, কোন দিকে গেলে বেঁচে যাবে, আমার যেটা মনে হয় এই নির্বাচনে তো সে বাস্তবতা নেই। না, সেই কারণে ওই তাদের মধ্যে যে সমন্বয়টা খুব একটা হয়নি এবং তারা বিভিন্ন জন এক এক চাপে পড়ে এক এক ধরনের কথা বলছে, আমার যেটা মনে হয়। সেই কারণে তারা আসলে গুছিয়ে অথবা উঠতে পারেনি যে কিভাবে তারা নির্বাচন করবে, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় আছে। সেই কারণে জাতীয় পার্টি যদিও মূল প্রবক্তা ছিল উপজেলা নির্বাচনে, এখন সেইভাবে দাঁড়াবার মতো অবস্থা নেই। সেই কারণে জাতীয় পার্টির খুব ক্যান্ডিডেট দেখা যায় না। তবে জাতীয় পার্টির ক্যান্ডিডেটও আছে, বিএনপির ক্যান্ডিডেটও অন্য নামে নাই, বহিষ্কৃত লোক হিসাবে আছে। আজ যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্যান্ডিডেট তো অবশ্যই আছে, যদিও তারা কোনো নমিনেশন দেয় নাই, সেই কারণে তারা প্রতীকও দেয়নি। এবং মানে তোমরা যাও, যে জনগণের ভোট পাবে সে নিয়ে আসো, এরকম একটা ভাব। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আলিম। আওয়ামী লীগ এই নির্বাচনের কৌশলী অবস্থান নিয়েছে, উপজেলা নির্বাচনে তারা প্রতীক দেয়নি। তাদের যে প্রত্যাশা ছিল একরকম, যে এই কৌশলের মাধ্যমে, যেটা পত্রপত্রিকায় দেখা যায়, গণমাধ্যমে এসেছে যে তাদের কৌশলের মাধ্যমে বিএনপিকেও নির্বাচনে আনার রকম চেষ্টা ছিল। এই কৌশল এই নির্বাচনকে সফল করার জন্য কতটা কাজে আসছে বলে মনে হয়, এবং এই নির্বাচনে ভোটের প্রতি আস্থা অনাস্থার জায়গাটা কতটা ভূমিকা রাখবে? আগে থেকে আসছি, আপনি একটা প্রশ্ন করেছেন যে সিসি রেফারেন্সে, যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলো কি হলো না সেটা আমাদের বিষয় না। জি, আপনি এক বিশ্বাসযোগ্য নির্বাচনের যে ডেফিনেশন, সংজ্ঞা, সেখানে একটা হচ্ছে কম্পিটিটিভনেস। ইলেকশন যদি কম্পিটিটিভ না হয় তাহলে সেই নির্বাচনকে আপনি বিশ্বাসযোগ্য বলতে পারবেন না। এটা আমার কথা না, আমি পণ্ডিতদের কথা বললাম, যারা ইলেকশন নিয়ে কাজ করে, গবেষণা করে, তাদের কথা বললাম। আরেকটা জিনিস হচ্ছে ভোটার টার্ন আউট। একটা নির্বাচনের টার্ন আউট যখন কম হবে তখনও সেটার ক্রেডিবিলিটি নিয়ে, লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠবে। আপনি অবৈধ বলতে পারবেন না। ধরেন যদি কেউ 10% একটা নির্বাচনে 5% ভোটও পড়ে, আমাদের যে সংবিধান, আমাদের যে আইন, সেটা যে অবৈধ বলতে পারবেন না, এটা বলার সুযোগ নেই। বাট আপনি যদি ওই সেন্সে যান, গ্রহণযোগ্যতার সেন্সে, তখন এটা নিয়ে প্রশ্ন তুলে ওঠা যায়। আর আরেকটা প্রশ্ন আসছে যে সম্পদ, সবার সম্পদ অনেক বেড়ে গেছে। এটা আমার কাছে যেটা মনে হয় খুব সংক্ষেপে, যে আমাদের এই পলিটিক্সটা এখন একটা বড় ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমরা পলিটিক্স ইনভেস্ট করি যে এখান থেকে টাকা আর্ন করার জন্য, এবং এগুলো খুব হার্মফুল, ক্ষতিকর। এখন আপনার যে প্রশ্ন, এই যে আমি আগেই বলেছি যে
বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন কিন্তু এভাবে হচ্ছে না। একটা কৌশল। হ্যাঁ, একটা কৌশল, একটা স্ট্র্যাটেজি। আমি আগে বলেছি একটা ইউনিক একটা সিস্টেম, জাতীয় নির্বাচনে যেটা একটা ইউনিক সিস্টেম আমরা এখানে দাঁড় করানোর চেষ্টা করছি। সচেতনভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগ। রাইট। এবং এটা আপনার কিন্তু একই সঙ্গে ওই প্রণব সাহা যেটা বললেন, এক বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু আছে আওয়ামী লীগের মধ্যে। এবং আপনি দেখবেন যে অসংখ্য নির্দেশনা, এই যে এমপি মন্ত্রীর ভূমিকা, তাদের ছেলে মেয়ে আত্মীয়, হ্যাঁ, বউ বাচ্চা কে ইলেকশন করছে, ভাই ভাতিজা, এটা নিয়ে নানা রকম ডিরেকশন, এক এক সময় এক রকম ডিরেকশন দেখতে পাচ্ছি। তার এটার মানে কি? এটার মানে হচ্ছে আওয়ামী লীগ নিজেও এটাকে খুব কন্ট্রোল করতে পারছে এবং এক ধরনের ভয় বোধহয় কাজ করছে যে এই যে ইয়েটা গ্রাসরুট পর্যায়ে যে ডিভিশনটা শুরু হয়ে গেছে। কারণ আমি যেমন ধরেন কোন একটা উপজেলা, সেখানে 4 জন বা 2 জন বা 3 জন প্রার্থী আওয়ামী লীগের, তখন তো আওয়ামী লীগের পক্ষে সে প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক দুজনই প্রার্থী হচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদে। আমি দুজনের কথা বলছি। তখন কি হবে? ওই এলাকার আওয়ামী লীগের লোকরা একটা গ্রুপ প্রেসিডেন্টের পক্ষে যাবে আর একটা গ্রুপ সাধারণ সম্পাদকের পক্ষে যাবে। তাদের মধ্যে ডিভিশন শুরু হয়ে গেল, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল, তাই না? এবং এখান থেকে যে আওয়ামী লীগের যে কয়টা প্রার্থী সে কয় ভাগ, হ্যাঁ সেটাই বলছি আমি, দুজনের উদাহরণ দিচ্ছি, ততগুলো ভাগ হয়ে যাচ্ছে। তখন তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং এটাকে রিপেয়ার করা কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু ইলেকশনের পরে এটা ঠিক হওয়ার সুযোগ নেই। এটা সুযোগ যে নাই আমি তা বলবো না, খুব কঠিন কাজ হবে এই কাজ। আলিম ভাই, আমি খুব কঠিন কাজ। সেটা হলো এই সুযোগ পুরোপুরি আছে আমি তা বলবো না, এই জন্য কারণ এই ইলেকশন করতে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই ইলেকশন করতে টাকা খরচ হচ্ছে, এই দুটো মারামারি হচ্ছে। এটা এক কথা ভুলে যাওয়ার নয়, কাজে এটা অনেক লং লাস্টিং হবে, এই বিষয়গুলো মেটাতে যাবে হয়তো, আমি সময় লাগবে, অনেক সময় লাগবে এবং কঠিন কাজ। এটা নিঃসন্দেহে কঠিন। যেটি জানতে চাচ্ছিলাম যে এই নির্বাচনে মানে আওয়ামী লীগের কৌশল কতটা কাজে লেগেছে? আওয়ামী লীগের লক্ষ্য ছিল যে ইলেকশনটাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা, জি, একটা লক্ষ্য ছিল, ভোটার টার্নআউট বাড়ানো, দ্বিতীয় লক্ষ্য। এখন এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে আপনার অনেকটা আংশিক, কারণ নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা যেটা থাকে সেই জিনিসটা কিন্তু এখানে নাই। প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা কখন হবে? যখন সবগুলো দল নির্বাচনে অংশ নেবে, সব প্রার্থী থাকবে, ভোটারদের সামনে চয়েস থাকবে, রিয়েল চয়েস থাকবে। কিন্তু একই দল থেকে যখন প্রার্থী হচ্ছে তখন তো একই দলের প্রার্থী হচ্ছে সবাই, কাজে সেই অর্থে এটা প্রকৃত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন না। কাজে ওই সেন্সে এটা আওয়ামী লীগের স্ট্র্যাটেজি, মানে কম্পিটিটিভ করা, ওইটা ওই যে ইয়েটা, এই যে টার্গেটটা, সেটা অ্যাচিভ করা এখন পর্যন্ত সম্ভব না। জি প্রণব স্যার, একই প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই। আওয়ামী লীগের মানে এই কৌশলী অবস্থানের আওয়ামী লীগ আসলে কি কারণে এই কৌশল নিয়েছে সেটি আসলে কতটা কাজে লাগছে বলে মনে হয়? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই নির্বাচনে মানে বাংলাদেশের ভোটের প্রতি আস্থা অনাস্থার জায়গাটায় উপজেলা নির্বাচন কোন রকম ভূমিকা রাখবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমার বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ যে কৌশল নিয়েছে, যে বিরোধী দল বিশেষ করে বিএনপি যে প্রশ্নটা তুলবে, যেটা আব্দুল আলিম একদম শুরুতে বলেছিলেন যে 2014 সালে 152টাতে আপনার নির্বাচন হয়, জি, আইনগতভাবে ঠিক আছে, কিন্তু ওই যে ওই প্রশ্ন যাতে আবার না ওঠে, এইটা এখন একটা আওয়ামী লীগের কৌশল, যেটা তারা গত জাতীয় সংসদ নির্বাচনে করেছে। তারা স্বতন্ত্রটা উন্মুক্ত করে দিয়েছে, দলীয় প্রার্থীও দিয়েছেন, প্রতীক দিয়েছে, আবার স্বতন্ত্র কেউ ইলেকশন করলেও তারা বাধা দেয় নাই আনুষ্ঠানিকভাবে। এবং আপনি দেখবেন তারপরে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না সেইভাবে, একদম কঠোরভাবে ব্যবস্থা কিন্তু নেওয়া হয়। ফলে তারা বিরোধী দলের বা আন্তর্জাতিক ভাবে যে সমস্ত মহল প্রশ্ন তুলতে পারে যে নির্বাচনে কোনো প্রার্থী নাই, একতরফা এক দলের প্রার্থীতে ইলেকশন হয়েছে, এই প্রশ্নটাকে তারা মিনিমাইজ করতে পেরেছে যে হ্যাঁ অনেক ক্যান্ডিডেট আছে, প্রার্থী আছে, কিন্তু সেটা যেহেতু আইনে সুযোগ আছে, যে আইনে আছে যে আপনি জাতীয় প্রতীক দিতেও পারবে দল, আবার না দিলেও তার আইন লঙ্ঘন করা হবে না বা কোনো ব্যত্যয় ঘটবে না, কেউ এটা নিয়ে প্রশ্ন করতে পারবে না আইনগতভাবে। ফলে তারা আইনের যে সুযোগটুকু আছে সেই সুযোগটুকু কৌশল হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ এমন একটি কৌশল নিয়েছে যে প্রথমত আপনি অংশগ্রহণমূলক নয় এই কথাটা বলতে পারবেন না, দলীয় মানে প্রার্থী নাই, বিনা পদ্ধতি নির্বাচিত হচ্ছে এই কথাটি বলতে পারবেন না। আবার একই সঙ্গে দলেরও যদি একাধিক প্রার্থী থাকে তাহলে অপেক্ষাকৃত একজন প্রার্থীর থেকে যদি 2 জন থাকে বা 3 জন থাকে তাহলে অপেক্ষাকৃত ভোটার টার্নআউট হয়তো আরেকটু বেশি হবে। তাহলে সেই কৌশল আমরা কালকে দেখতে পাবো যে ভোটার টার্নআউটের কৌশলটা মানে এটা ফুলফিল হয় কিনা, মিনিমাম একটা ভোট এত কৌশলের মাধ্যমে আসলে এত কৌশলের মাধ্যমে ভোটটা বর্জন করেছে, তাদের প্রশ্নটাকে মিনিমাইজ করার জন্য তাদের এই কৌশলটা হয়েছে। ফলে এখানে তারা হয়তো জয়ী হবে বা হয়েছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে যে ভোট হওয়ার ব্যাপার আমাদের আছে বিশেষ করে স্থানীয় সরকারে, সেটি হচ্ছে না, এটা কিন্তু বলা যায়।
এত কৌশলের মাধ্যমে ভোটটা কোথায় যাচ্ছে? প্রকৃত ভোট এই যে বাংলাদেশের যে একরকম উৎসবমুখর ভোট, কালকে দেখবো এবং কয়েক ধাপে ভোট হবে, 4 ধাপে ভোট হবে। আমরা সেখানে দেখবো যে ভোটের টার্নআউটটা কি হয়। যদি আমরা দেখি যে এই সমস্ত জাতীয় প্রতীক না থাকা সত্ত্বেও জাতীয় পার্টির মতন দল প্রার্থী দিতে না পারার কারণে সিদ্ধান্ত নিয়ে বিএনপি প্রার্থী না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলে পিছিয়ে এসে জামাতে ইসলাম বা ইসলামী আন্দোলন তারা না থাকার কারণেও যদি ভোটার টার্নআউটটা মোটামুটি গ্রহণযোগ্য হয়, তাহলে বলতে হবে যে আওয়ামী লীগের এই কৌশল তারা উতরে গেল, তারা কৌশলটা কাজে লাগিয়েছে এবং সেই কৌশলে তাদের দলের লোকেরাই বেশিরভাগ কেন অলমোস্ট 90% তাদের লোকরাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে, নারী পুরুষ দুজনে মিলে। ফলে সেই ক্ষেত্রে তাদের কৌশলটা ভালো, দলের জন্য ভালো হয়েছে বলে তখন তারা বলতে পারবে। নির্ভর করছে আসলে ভোটার টার্নআউটের উপর। যিনি শাহনাজ সাহেব বলেছেন যে দলের ভিতরে যে বিভেদ গত নির্বাচন থেকে শুরু হয়েছে, আরেকটি নির্বাচনের মাধ্যমে সেই বিভেদ কতটা প্রকট হবে এবং দলের সংগঠনকে, সাংগঠনিক প্রতিষ্ঠান সংগঠন কত ক্ষতিগ্রস্ত হবে সেটার মূল্যায়ন হয়তো আওয়ামী লীগকে তখন করতে হবে। বিশেষ করে রাজনীতি করার জন্য যখন বিরোধী দল পুরো আন্দোলন করবে, সাংগঠনিক দুর্বলতা তখন বেরিয়ে আসবে কিনা, এই পর্ব দুটি নির্বাচনের দলের যে ক্ষতি হলো নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কারা করে নেয়, সেইটার কৌশল কিন্তু তাদেরকে আবার খুঁজে বের করতে হবে এবং দলকে তখন রিপেয়ার করতে হবে। যদি বিরোধী দল তেমন কোনো আন্দোলন গড়ে তুলতে পারে, তখন কিন্তু আবার সংগঠন, দলের সাংগঠনিক অবস্থা কিন্তু তাদের দরকার হবে। তখন যদি বিভেদ থাকে, যেই ঝিনাইদহের উপনির্বাচন একটি প্রার্থী, একজন প্রার্থী দিয়েছে, একজন প্রার্থী মনোনয়ন পাবেন, 25 জন প্রার্থী হতে চেয়েছে। তার মানে আব্দুল আলিম যে কথাটা বললেন যে নির্বাচনে কেউ এখন একটি রাজনীতিকরা একটা লাভজনক বিষয় হিসেবে ধরে নিয়েছেন যে কোনো ভাবে যদি আমি প্রার্থী হতে পারি আর যদি দলের মনোনয়ন পেয়ে যাই তাহলে আমার জয় ঠেকায় কে? কারণ বিএনপিও নাই, জাতীয় পার্টি দুর্বল, অন্য কোনো শক্তি প্রতিদ্বন্দ্বী নাই। এই যে একটা সকলের মধ্যে একটা প্রার্থী হওয়ার, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হওয়ার যে উদগ্র বাসনা, সেটা নীতিগত ভাবে ইতিবাচক, যে সকলেই তো জনপ্রতিনিধি হতে চাইবে রাজনীতি করলে। কিন্তু এই যে অসম প্রতিযোগিতা, যে 25 জন প্রার্থী হয়ে গেল, সেটা কেন? কারণ জানে যে যদি প্রার্থী আমি কোনোভাবে মনোনয়নটা পেয়ে যাই তাহলে আমার নির্বাচনে এমপি হওয়াটা যথেষ্ট মানে হবে। ভোটটা কেমন হয়, আমার আত্মীয় স্বজনকে আমি ভোটার উপস্থিতি কেমন সেটার উপরে আসলে নির্ভর করছে। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে। দর্শক, ছোট্ট বিরতির সময় হয়েছে। ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি বিরতির পর ইনসাইড পলিটিক্স। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে। জানিয়ে রাখি, আগামীকাল সকাল 8টা থেকে উপজেলা নির্বাচন শুরু হবে। প্রথম ধাপের 139 উপজেলায় ভোট হবে কাল। আমরা বিষয় নিয়ে কথা বলছিলাম আজকের আয়োজনে। মোহাম্মদ শাহনেওয়াজ, সম্পদ নিয়ে একটু কথা বলতে চাই। যেটি হচ্ছে যে এমপিদের চেয়ে সম্পদ অর্জনে উপজেলা চেয়ারম্যানরা এগিয়ে গেছে এবং সেখানে বলা হচ্ছে যে আপনার এবারের উপজেলা নির্বাচনে অনেক প্রার্থী আছেন যাদের মধ্যে সর্বোচ্চ 10 বছরে একজনের সম্পদ বেড়েছে 18,000 গুণ, কয়েকজনের বেড়েছে আপনার 10,074 গুণ, একজনের বেড়েছে 3,319 গুণ, একজনের বেড়েছে 2,150 গুণ। আসলে এগুলো আমি একটু জানতে চাই যে উপজেলায় তাহলে এই যে মন্ত্রী এমপির স্বজন যারা আছে, মানে উপজেলা কেন এত বেশি অ্যাট্রাকটিভ? এই সম্পদ কি মূল কারণ? না, এটা এই স্ট্যাটিস্টিক থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে না। যেমন এক মহিলার কথা বলো, 18,000 গুণ। মহিলার যদি প্রথমবার 100 টাকা থেকে থাকে, 1,000 টাকা থাকে, তা 18,000 গুণে কত টাকায় আসবে? হয়তো তখন কিছু ছিল, এখন স্বামীর ছেলে। 18,000 গুণ তো অনেক স্যার। 18,000 যদি আগে 1 টাকা থাকে তো 18,000 টাকা আছে। একটা কথার কথা বলছি, কাজে অ্যাকচুয়ালি আগে কত ছিল, 1 টাকা ছিল স্যার, তার 18,000 টাকা হবে স্যার। কত বড় ছেলে দিতে পারে, হাজবেন্ড দিয়ে দিতে পারে। দেখেন, একটা জিনিস আমি বলি, ওই যে মন্ত্রী এমপিরা একটু মন্ত্রী এমপিদের কথা বলছি, যে মন্ত্রী, যে দলেরই হোক মন্ত্রী এমপি হলে দেখা যায় উত্তরা অথবা পূর্বাঞ্চলে একটা প্লট পায়। হ্যাঁ, তো কি হয়, ওনার যদি ধরেন এই প্লটটা কিনতে 30 লাখ টাকা লাগে, একটা কথা আমি ঠিক জানি না কত লাগে, তাহলে সে ডেভেলপারকে দিলে 5টা ফ্ল্যাট পায়, 5 হলে 5 কোটি টাকা। তো একজনের 30 লাখ থেকে 5 কোটি টাকা হয়ে যাবে একটা প্লট পাওয়ার কারণে। এবং আমাদের দেশে আমরা এমপি প্রায় সবাই মোরলেস এই উত্তরাতে, নয়তো পূর্বাঞ্চলে, এখানে সেখানে দেখা যায় কত গুণ বেড়ে যায়। কাজে এইভাবে হিসাব করা যাবে না। এটা খুব স্বাভাবিক বিষয় বাংলাদেশে। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়। এটা বিশেষভাবে কারো যদি ধরেন 10 লক্ষ টাকা থেকে যায়, তো 18,000 গুণের কত, ওগুলো হিসাব করতে হবে। এগুলো টোটালটা জানে যে না, আর
এই কারণে বলছি। তবে এত বেড়ে যাওয়াটা অস্বাভাবিক। আমাদের দেশে রাজনীতি একটা ব্যবসার মতো, আলিম ভাইও বলেছেন, ব্যবসার মতো হয়ে গেছে। আমি রাজনীতি যদি পোস্ট পাই তাহলে বিভিন্ন থেকে আমার লাভ হবে। আর এমপিরাও নিজেদের লোক রাখতে চায়, একটু অপ্রাসঙ্গিক হবে না বলবে, যে নিজেদের লোক রাখতে চায় যাতে আমার পরবর্তী এমপিশিপ ঠিক হয়। নিজেদের লোক থাকলে ভাগাভাগি দেওয়ার সুবিধা, সবার ক্ষেত্রে বলছি না, যারা করে হ্যাঁ তারা এরকম এই সুবিধা, যে নিজস্ব লোক যদি উপজেলায় থাকে, নিজস্ব লোক যদি পৌরসভায় থাকে, তাহলে আমি এমপি হিসাবে খুব সেফ ফিল করবো নেক্সট ইলেকশনে। প্লাস এই কতটুকু সময় ভাগাভাগিটা আমাদের সুবিধা, এগুলো অনেক বিষয় আছে। এই জন্য বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আত্মীয় স্বজন। তবে প্রত্যেকটা উপজেলাও ক্ষমতা এবং সম্পদ অর্জনের বড় জায়গা, একটা জায়গা। তবে প্রত্যেকটা ভিন্নভাবে গণ্য করতে হবে। যেমন আপনার যে বগুড়া কথা বললাম, যে ভাইকেও দিয়েছে, ইয়াকেও দিয়েছে, ছেলেকেও দিয়েছে, ছেলেকে নতুন দিয়েছে, কিন্তু ওই এমপি মহোদয় যিনি, তার ভাই কিন্তু আগের বারেও উপজেলা চেয়ারম্যান ছিল, কাজে সেটা নতুন পলিটিক্স করছে না। আবার অন্যদিকে নোয়াখালীতে ওয়াইফ পৌরসভা চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল কবিরহাটের, তো এমপি মহোদয় সদরের ওইখানে সুবর্ণচরে তার ছেলেকেই বা দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু তার ওয়াইফ আগেই ছিল, কাজে তার ওয়াইফ থাকার অপরাধ হবে না, যেহেতু আগের থেকে আগেই উপজেলা চেয়ারম্যান একবার ছিল। তো এগুলো আলাদা আলাদা করে বিবেচনা করে তারপরে অনেক ধন্যবাদ। আব্দুল আলিম, একটু আপনার কাছে জানতে চাই যে বিএনপির কৌশল সম্পর্কে একটু জানতে চাই। কতটা মানে কি বলবো বিচক্ষণ সিদ্ধান্ত মনে হয় যে উপজেলা নির্বাচন ছেড়ে দেওয়া? কত ভোট বর্জন করবে বিএনপি? আমরা যে গত 7 জানুয়ারি নির্বাচন যেটা দেখলাম, টার্ন আউট ইলেকশন কমিশন হিসাবে 40.8%, তাই না? অর্থাৎ বিএনপি বলে 5-10% ভোট পড়ছে। আমরা ধরে নিচ্ছি যে 40% ভোট পড়েছে, 40.8%, যেটা এটা ইলেকশন কমিশনের দাবি, অ্যানাউন্সমেন্ট, তাদের পরিসংখ্যান, আমরা এটা ধরে নিচ্ছি। তার মানে আপনার 60% মানুষ কেন্দ্রে যায় নাই, ভোট দিতে যায় নাই, তাই না? এবং বিএনপি বলে যে আমাদের ডাকে তারা সাড়া দিয়েছে। আর আমি যেটা অ্যানালাইসিস করি যে ইলেকশন যখন কম্পিটিটিভ না হয় তখন কিন্তু ভোটারদের আগ্রহ থাকে না, যেটা শাহনাজ ভাই বলেছেন যে ম্লান হয়, যখন একটা ম্লান ইলেকশন হয় তখন কিন্তু থাকে না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিন্তু এই ভোট বর্জনের মধ্যে দিয়ে বিএনপির অর্জন কি হচ্ছে আসলে? বিএনপি তো কিছু অর্জন করতে চায়। বিএনপির অর্জনটা একটা জিনিস হচ্ছে, যেটা আমি আবার একটু পিছনে ফিরে যাই। অনেকের ধারণা ছিল যে বিএনপি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে এই গত ইলেকশনকে ফোকাস করে। এটা কিন্তু হয় নাই। বিএনপি এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। তা আমার কাছে মনে হয় হয়তো এই যে 140 জনকে সোফার দল থেকে বহিষ্কার করা হয়েছে, আমার কাছে মনে হয়, এবং তাদের অনেকে কিন্তু পদ নাই, অনেকে আগে থেকেই বহিষ্কৃত, পদবিহীন, হয়তো বিএনপি একতাবদ্ধ থাকতে পারবে, আমার ধারণা এটা। আর একটা মেসেজ দিবে সারা দুনিয়ার কাছে, যারা ইলেকশনের অংশীজন তাদের কাছে, বিএনপি, যে বাংলাদেশে ইলেকশন ফেয়ার হয় না, সুষ্ঠু হয় না, এটা তারা বলার চেষ্টা করবে। যদি ভোটার টার্ন আউট কম হয়, মারামারি হয়, এই যেগুলো হচ্ছে, একই দলের মধ্যে কম্পিটিশন হচ্ছে, তারা বলার চেষ্টা করছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ ইলেকশন। সো এই মেসেজগুলো তারা দিবে, কিন্তু আলটিমেটলি বোধহয় বড় ধরনের কোনো পরিবর্তন যেখান থেকে আসবে এটা আশা করার কোনো কারণ নাই। সম্পদের জায়গাটা কি মেসেজ দিচ্ছে? উপজেলা চেয়ারম্যানদের সম্পদ, এমপিদের চেয়ে সম্পদ অর্জনে যে চেয়ারম্যানরা এগিয়ে যাচ্ছে। আমি আগেই তো বলেছি যে এটা একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে আমাদের পলিটিক্স, এবং আমার কাছে মনে হয় যখন একজন উপজেলা চেয়ারম্যান হয় তখন ওনার ইনভেস্টমেন্ট করার, ব্যবসা করার সুযোগ বেড়ে যায়, স্কোপ বেড়ে যায় আমাদের দেশে। নির্বাচনের কাজে একজন চেয়ারম্যান প্রার্থী 23 লাখ টাকা সহ ধরা পড়লেন। আমি সেটাই বলছি, আমি শেষ করি, এটা একটা ধরা পড়ছে। হ্যাঁ, আমি শেষ করছি যে যখন একজন ওই পদে যান তখন ওনার ব্যবসা করার স্কোপটা বেড়ে যাচ্ছে। উনি, ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়ে সবাইকে উনি ব্যবসা, অন্যান্য ব্যবসা, সরকারি ব্যবসার কাজে লাগাচ্ছেন, ফলে ওনার টাকাগুলো বেড়ে যাচ্ছে। এবং এটা আমাদের দেশে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কোনো কিছু নাই। ধরেন যে একজন উপজেলা চেয়ারম্যান অথবা এমপি, উনি ওনার স্বার্থের পরিপন্থী অন্যান্য কাজ, অনেক দেশের জিনিসটা আছে, কি করতে পারবেন, কি করতে পারেন, কি ব্যবসা করতে পারবেন। একটা জিনিস কি মনে হয় না যে যারা মানে বিভিন্ন ভাগ বাটোয়ারা নিয়ে নেয়, বিভিন্ন কন্ট্রাক্টর থেকে ভাগ নেয়, আমি সেটাই বলছি, সেটাকে দেখায় যে ব্যবসা কোনোদিন করে সেই ব্যবসা, যেমন সেটাই বলছি, আমি সেটাই বলছি, আমাদের অন্যান্য ব্যবসায় তার স্কোপটা বেড়ে যাচ্ছে না, কিন্তু এটা তো ওপেন সিক্রেট বিষয় না। কিন্তু বড় জিনিস হচ্ছে, আমি আরেকটু শেষ করিনি, বড় জিনিস হচ্ছে যে এই যে অ্যাসেটগুলো ওনারা দিচ্ছেন, জনগণের সামনে আসছেন, তারপর কি এটা কোথায় যাচ্ছে? আমাদের টিআইবি রাজস্ব বোর্ডের টিআইবি তো অ্যাকশন নিতে পারবে না। টিআইবি আমি বলছি দুদক, হ্যাঁ, টিআইবি হয়তো বলতে পারবে যে, আমি দুদকের কথা বলছিলাম, দুদক কমিশন, রাজস্ব বোর্ড, এরা কতটা, ওইটাই সবচেয়ে বড় জিনিস। আমি সেটাই বলছি যে তারপর কি, এই যে আমরা গত ব্যবস্থা হচ্ছে না, না, অ্যাকশন তো নাই।
অ্যাটলিস্ট তাদের উচিত হলো তদন্ত করে দেখা যে আসলে কি হচ্ছে না হচ্ছে। অনেক দেশে অ্যাসেট ডিক্লারেশন সংবিধানের মধ্যে লেখা আছে, কোনো কোনো দেশ আছে, এমন দেশ আছে, ইউরোপের কয়েকটা দেশ আছে যে এই অফিসিয়াল যারা করবেন তাদের আপনার অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে এবং ইনভেস্টিগেশন হয়। আমার মনে আছে স্লোভেনিয়াতে ওই অ্যান্টি কারাপশন কমিশন রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করে এই কিছু ব্যবস্থা নিয়েছিল। তা আমাদের দেশে এগুলা এখনো অনেক সপ্তাহের ব্যাপার। বাট উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানই ধরতে পারছেন না আপনি, কিভাবে? তারপর বসে না। অনেক ধন্যবাদ। প্রণব সাহা একটু আসতে চাই। প্রণব সাহা, আমি একটু এই সম্পদের বিষয়ে একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। একটি আর 2 নম্বর হচ্ছে যে মন্ত্রী এমপিদের মাধ্যমে তো স্বজনরা একরকম ক্ষমতার বলয়ের মধ্যে আছেন, আর কত ক্ষমতা দরকার যে কারণে তারা নির্বাচনের মাঠ ছাড়ছেন না? সহিংসতার আশঙ্কা আছে কিনা এই নির্বাচনে? ক্ষমতা দরকার না, দরকার টাকা। এই বলয়ের মধ্যে কেন যুক্ত হচ্ছে? আপনি একটা মানে বড় কোম্পানি বা প্রাইভেট কোম্পানি, এমনকি আপনি যদি রিপোর্টিং এর দায়িত্বে থাকেন নিউজ 24-এ, তাহলে আপনার আপন ভাই বা আপনার ভাতিজা ভাগ্নে তাদেরকে নিয়োগ দেওয়ার আগে যোগ্যতা থাকা সত্ত্বেও নৈতিকভাবে আপনি দুর্বল থাকবেন যে আমি এটা নিয়োগকারীদের একজন, তাহলে আমার যে কেউকে নিয়োগ দিলে একটা কথা উঠতেই পারে যে তাকে কোনো বিশেষ সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হলো। তাহলে আমাদের একটা নৈতিকতা কি ছিল যে তাহলে তেমন যোগ্যতা সম্পন্ন লোককে, আমার ভাইকে যদি আমি বলি তাহলে আমি প্লাবনকে অনুরোধ করব যে তার সাংবাদিকতা করার যোগ্য আছে, আমার প্রতিষ্ঠানে আমি দিতে পারছি না কারণ দিলে একটা কথা উঠবে, তাহলে নিউজ 24-এ আমি তার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে পারি। তাহলেও তো একটা নৈতিকতার জায়গা। কিন্তু আমি নিজে এমপি, আমার দলের মধ্যে অনেক লোক আছে যোগ্যতা সম্পন্ন, আমার ভাইকেই প্রার্থী করতে হবে যদি না সে পুরনো ভাবে রাজনীতি করে আসে। যে সে যখন স্কুলে পড়তো, যে কলেজে পড়তো, তখন সে রাজনীতি করেছে, তখন সে ছাত্র সংগঠন করেছে, যুব সংগঠন করেছে, দলের অন্যান্য পদে ছিল, এখন 15 বছর হয়ে গেছে সে রাজনীতি করে, সে তো একটা উপজেলা নির্বাচনের প্রার্থী হতেই পারে। এমনকি এমপি ভাই হওয়া সত্ত্বেও হলেও যদি অনেকগুলো ঘটনা আছে যেটি কিছুটা আলম সাহেব বলার চেষ্টা করেন, তেমন হলে তো প্রশ্ন উঠবে না। কিন্তু আমরা দেখলাম কি যে আপনি নিজে আছেন এমপি, আপনার স্ত্রী একটা পৌর মেয়র, তাহলে আপনি আপনার ছেলেকে কেন আরেকটা পদে করতে চান? সে রাজনীতি করুক, দলের নেতা থাকুক, কিন্তু একজনই উপজেলা চেয়ারম্যান হতে হবে বা ভাইস চেয়ারম্যান হতে হবে বা পৌর মেয়র হতে হবে কেন? তার কি রাজনীতি করে জনগণের জন্য কাজ করার আর কোনো সুযোগ নাই? একটি জেলায় 5টি হয়তো এমপির পদ, 5টি উপজেলার পদ, 10টি ভাইস চেয়ারম্যানের পদ, ইউনিয়ন পরিষদ থাকবে 27টি। এর বাইরে কি কোনোভাবেই রাজনীতি করলে, যখন আপনার ভাই নিজেই এমপি হয়ে গেল, আপনার বাবা পৌর মেয়র হয়ে গেল, আপনার মা উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে গেল, তখন তার সন্তানটাকে ওই রকম পদের মধ্যে কেন আসতে হবে? এটা একটা নৈতিকতার ব্যাপার, যেটা স্খলন আমাদের চরমভাবে হয়েছে বলে আমি মনে করি। সেটা আরো নৈতিকতার ক্ষেত্রে অধঃপতনটা আমাদের প্রায় সকলের মধ্যেই আছে। এটা জাতীয়ভাবে আমাদের একটা নৈতিক অবক্ষয়ের জায়গায় আমরা পৌঁছেছি বলে এখন এটা নিয়ে আমরা নানা রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছি যে আমার ভাই তার যোগ্যতা আছে, সে রাজনীতি করলে কেন হবে না? হ্যাঁ, হইতে পারে, কিন্তু একই রকম পদ, নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পদটি চাইছে কেন? সে যদি দলের সভাপতি থাকে, উপজেলা চেয়ারম্যান যদি না করে, তাহলে তো কথা উঠছে না, ওটার কথা না। গতবার যদি আমার ভাই দলীয় মনোনয়ন পেয়ে মানে উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকে, তা এইবার আমি এমপি নির্বাচিত হয়েছে জন্য কি তাকে বাদ দিতে হবে? সে গতবার দলের মনোনয়নে উপজেলা চেয়ারম্যান হয়েছে নৌকা পাচ্ছি নিয়ে, আর আমি এবার এমপি হয়েছে জন্য আমার ভাইকে বাদ দিয়ে দিতে হবে? সেটা তো যুক্তির মধ্যে পড়ে না। ফলে জিনিসগুলো একটু যুক্তির মধ্যে থাকতে হবে। আর আপনি যেটা বললেন সম্পদের ব্যাপার বা আর্থিক আয় ব্যাপার, এইটা হলফনামা দেখে বলতে হবে কেন? ইনকাম ট্যাক্সের ফাইলে তার কি প্রতি বছর কি ইনকাম ট্যাক্সের রিটার্ন দিতে হয় না? সেখানে দেখাতে হয় না যে গত বছর আমার কত ছিল, এই বছর আমার কত হয়েছিল? আমাদের তো দিতে হয়। তা সেটার তো আয়কর বিভাগ প্রশ্ন তুলবে যে আপনি গত বছর 1 টাকা দেখিয়েছিলেন, এই বছর আপনি 2 টাকা হলো কোত্থেকে? তাহলে 100 ভাগ কিন্তু সম্পদ বাড়লো বা আয় বাড়লো। এটা তো প্রতি বছর তাদেরকে জবাবদিহিতা করতে হবে আয়কর বিভাগের কাছে। আরেকটু বড় আকারে ধরলে দুর্নীতি দমন কমিশন ধরতে পারে এটা। তাহলে কি দুর্নীতি দমন কমিশন এবং রাজস্ব বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার টিআইবি যখন বলেন তখন আমরা এত আলোচনা করি, তাহলে সেই সমস্ত জায়গা বা সেই সমস্ত ব্যক্তিরা কি আয়কর দেয় না? তাদের কি আয়কর ফাইল নাই? তাদের কি 3 নাম্বার নাই? দুদক কি তাদের ব্যাপারে চোখ কান খোলা রাখে না, তারা বন্ধ করে রাখে? 300 এমপির 5 বছর পরে কেন হলফনামা থেকে আমার জানতে হবে? প্রতি বছর কি তার বাড়ছে না? সেটা দেখার লোক তো প্রথম দেখার লোক দায়িত্বগত ভাবে, আইনগত ভাবে আয়কর বিভাগে।
আমি এই বছর যে ইনকাম ট্যাক্সের মাধ্যমে আমার যে আয় দেখিয়েছি, আমি যদি ডিবিসি নিয়োগের বাইরে অন্য কোনো আয় করে থাকি সেটা তো আমার দেখাতে হবে। জি জি, আমি যদি আমার চাকরির যে বেতন বাড়ে সেটা যদি স্যালারি অ্যাকাউন্টে যায় তাহলে তো স্বচ্ছ, আমি যে ব্যাংক স্টেটমেন্ট দেই সেখানে তো হতে পারে যে আমার 1 লক্ষ টাকার বেতন যদি 2 লক্ষ টাকা হয় তাহলে আমার 100 আয় বাড়বে, সেটা তো ওখানে ঘোষিত থাকবে। অনেক ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আশা করি যে টিআইবি দুদক এবং রাজস্ব বিষয়গুলো দেখবে। আমরা একেবারে শেষ পর্যায়ে মোহাম্মদ শাহনেওয়াজ, সহিংসতা কোনো রকম আশঙ্কা দেখেন কিনা? না, খুব বড় সহিংসতা হবে না, টুকটাক তো দৌড়দৌড়ি না হলে ইলেকশনই হয় না, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে কিছু তার মধ্যে হবে। আশা সরকার খুব দৃঢ় ব্যবস্থা নিয়েছে, সেই কারণে বলছি বিরাট কোনো আশঙ্কা মানে অঘটনের আশঙ্কা করছি না। ভোটের দিন কেমন যাবে? ভোটের দিন ভালোই যাবে, শান্তভাবে যাবে এবং সুন্দরভাবে নির্বাচন হবে। ভোটার টার্ন আউট কবে কালকে কত হবে সেটা কালকে বোঝা যাবে, তবে আমি বিশ্বাস রাখি যে জাতীয় নির্বাচনের চেয়ে একটু বেশি হবে। জি, ডক্টর আব্দুল আলিম, ভোটারদের আগ্রহী নির্বাচনে কেমন দেখছেন আর কেমন যাবে ভোটের দিন মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় আমরা যে প্রচারণাকাল দেখলাম খুব বেশি সহিংসতার ঘটনা ঘটে নাই। আর যেহেতু মানে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ ইলেকশন মেনলি, এবং আওয়ামী লীগ থেকে একটা মেসেজ অলরেডি দেওয়া হয়ে গেছে, কাজে আমার কাছে মনে হয় সহিংসতাটা ওইভাবে হবে না। বাট স্থানীয় নির্বাচনের স্টেক খুব হাই থাকে, ওইটা চিন্তা যদি আমি করি তাহলে হয়তো যারা খুব প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের মধ্যে কিছু সহিংসতা হতে পারে, ভোট কেন্দ্র দখলের ঘটনা ঘটতে পারে। বাট একই সঙ্গে ইলেকশন কমিশন যেহেতু ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে, কাজে হয়তো আমরা একটাকে ভোটার টার্নআউট কেমন হতে পারে? ভোটার টার্নআউট আমার কাছে মনে হয় যেটা 50%-এর উপরে যাবে না। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ শাহনেওয়াজ, ডক্টর আব্দুল আলিম, প্রণব শাহ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।